তো আমেরিকাতে পিকনিক শেষ হয়েছে বুঝছেন। না না আমার পিকনিক না, আপনাদেরও না ভাই, আমাদের তার সেই কপাল নাই। মানে আমেরিকা নিউ ইয়র্কে জাতিসংঘের অফিসের আশেপাশে গিয়ে ভাই পিকনিক করবো। আমি গো ভাই লাঠি দিয়ে পিটে পিটে ওখান থেকে উঠে যাবো, যদি কিছু হাঁড়ি পাতিল আর ওই যে কিছু নিয়ে যদি রান্না বান্না করার চেষ্টা করি ওইখানে, বুঝছেন। তো ভাই আমরা গরিব মানুষ, আমগো দিয়ে ওইগুলো হবে না। তো যাই হোক, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিশাল একটা দলের নেতৃত্ব দিয়েছেন, প্রায় 104 জনের বিশাল একটা বহর নিয়ে, 104 জনের বিশাল একটা বহর নিয়ে উনি নিউ ইয়র্কে সে পিকনিক করে চলে এসেছেন। তো এখন এই মানে এটা নিয়ে যে কাহিনী শুরু হয়েছে, বুঝি না, এরা জ্ঞানী গুণী মানুষ, এটা নিয়ে যে মানুষ প্রশ্ন করবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তার দলবলকে, এটা তো তারা জানতো, কিন্তু তারপর এই লোকটুকু তারা সামলাতে পারলো না। যারা গেছে তারা কিন্তু মোটামুটি পয়সা এলা, এর আগেও বলে আমেরিকাতে তারা আসছে, কিন্তু ফাওয়ের উপরে সরকারের টাকা খরচ করে এই বাংলাদেশে গরিব কৃষক কামার মজুর এদের ট্যাক্সের পয়সা খরচ করে কি দরকার ছিল বেহুদে পিকনিকটা করা? আল্লাহ তো আপনাদের পয়সা দিয়েছিল, আল্লাহ তো আপনাদের পয়সা দিয়েছে, নিজেরাই ব্যক্তিগত খরচ যাইতে পারতেন, ওই বিভিন্ন জায়গায় ঘুরে টুরে দেখতে পারতেন। আমেরিকাও খুব সুন্দর জায়গা, ফ্লোরিডাতে আসতেন, আটলান্টিক ওশান দেখাইতাম না, প্যাসিফিক ওশান দেখাইতাম না, কি দরকার ফাওয়ের উপরে এগুলো করে মানুষের জারু জুতা খাওয়ার? আমার তো কোনো মাথায় ঢুকে না। তো এখন সেই পিকনিক শেষ করে আইসা তো সবাই এখন পলায় দিছে, না ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সাংবাদিকদের মুখোমুখি হয়েছে, না তার প্রেস সচিব শফিক ভাইয়া সে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে। কেউ সাংবাদিকদের সামনে যায় না, কারণ সাংবাদিক তাদেরকে প্রথমেই প্রশ্নটা করবে যে ভাই 104 জন লোক যে গেলেন, 104 জন লোকের কাজটা কি ছিল, কেন 104 জন লোক ছিল, মানে লোক দরকার ছিল সেখানে সাথে করে নিয়ে যাওয়া, এই সরকারি টাকা গরিব মানুষের টাকা খরচ করে, এর উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নাই। তো যার ফলে লজ্জায় শরমে সাংবাদিকদের সামনে আসে না, বুঝছেন, লজ্জার শরমে কি করে না আসে, সাংবাদিকদের সামনে আসে না। তো একইভাবে ওই যে যারা গেছে, তারপর আমাদের আক্তার ভাইয়া গেছে ওখানে, তো তাদেরও একই সমস্যা। তো তারা যখন আসতো তো তখন তাদেরকেও তো একই প্রশ্ন করতো যে কিরে ভাই আপনারা যে গেলেন এত যা জরুরি কি দরকার ছিল, আপনারা তো এখন ক্ষমতায় আসেননি, গরিব মানুষ কামা কৃষক মজুমদারের এই যে 2 টাকা 4 টাকা করে জাকাত ফেতরা সরকারকে যে ট্যাক্স টুক্স দেয়, যেটা দিয়ে কোনো মতে খুঁটি দিয়ে টিকে রাখছে সরকার, দেশটা চালাইতেছে সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা দিয়া ঠিয়া, তো সেই গরিব মানুষের পয়সা খরচ কইরা বেহুদা আসার কি দরকারটা ছিল? আপনারা তো এখনো ক্ষমতা আসেনি, বরঞ্চ আপনারা এটা রিজেক্ট করে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আপনাদেরকে অফার দিয়েছে যে চলো আমার সাথে পিকনিকে, বরঞ্চ আপনারা এটা তো রিজেক্ট করে একটা এক্সাম্পল দেখাতে পারতেন যে না ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারি পয়সা ফা আমাদেরকে আমেরিকাতে নিয়ে যেতে চেয়েছে, এই পিকনিকে কিন্তু আমরা যাইনি, এটা একটা চরম দৃষ্টান্ত হয়ে থাকতো। কিন্তু ভাই লোক তো আপনারা সামলাতে পারেননি। তো যার ফলে এই যারা আক্তার যখন আসছে এয়ারপোর্টে আসছে গতকাল, ওই জি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে আসার পর সাংবাদিকরা তো এই প্রশ্ন করার জন্য খুব রেডি হয়েছিল, কিন্তু কি আর করার, তাদের ভিতরে তো সেই নৈতিক অবস্থা নাই যে সেই প্রশ্নের উত্তর দেবে। তো যার ফলে যে যেমনি পারছে এদিক দিয়ে ছুটে মুটে এয়ারপোর্ট থেকে বেড়ে গেছে। পরে দেখলাম সাংবাদিকদের সাথে এনসিপির যে দলের নেতা কর্মী রয়েছে তাদের সাথে এক বিরাট ফাইট, ধাক্কাধাক্কি, মানে তর্কাতর্কি, এই অবস্থা সেই অবস্থা। এক মেয়ে সাংবাদিকরা বলতে শুনলাম যে ভাই আপনারা তো এখন ক্ষমতায় আসেনি, মাত্র 10-12 মাস হয়েছে, আপনারা তো এখন ক্ষমতায় আসেনি, আপনাদের রাজনৈতিক দলের বয়স বা আন্দোলনের বয়স হলো 10-12 মাস, এখনই আমাদের সাথে এই ধরনের কুকুরের মতো আচরণ করেন, এখনই আমাদের সাথে এই ধরনের কুত্তার মতো আচরণ করেন। মহিলার মুখে শুনলাম, তার জন্য গেলাম, কথাটা কিন্তু ঠিক। তো শুনে এইগুলো বইলা টেলা চিল্লা ফাল্লা করে যত সাংবাদিক আসলো তাদের যে ক্যামেরা ট্যামেরা যা কিছু ছিল ওইগুলো গেলাম, দেখলাম এই কাহিনী। তো যাই হোক, এখন এরা কেউ সাংবাদিকদের মুখোমুখি হইতেছে না, ডক্টর মোহাম্মদ ইউনূস, না এনসিপি, না জামায়াত, না বিএনপি, না কেউ, কারণ এই প্রশ্ন প্রত্যেকের জন্য অবধারিত যে ভাই পাবলিকের গরিব মানুষের পয়সা যাওয়াটা কি ইম্পর্টেন্ট ছিল, ওইখানে গিয়ে আপনারা কি কামটা করছেন, কি উপকার হয়েছে দেশের? একটা উদাহরণ শুধুমাত্র দেন, কি উপকার হয়েছে দেশের? একটা উপকারের কথা শুধুমাত্র বলেন। আমার জানা মতে এই মুহূর্তে যখন ভিডিওটা করছি যে 150 থেকে 160টা দেশে যে রিপ্রেজেন্টেটিভ জাতিসংঘে এসেছিল, বহু দেশের রিপ্রেজেন্টেটিভ, তারা কি করেছিল? মাত্র 2-4 জন লোক সাথে করে নিয়ে গেছিল, 8-10 জন লোক সাথে করে নিয়ে গেছিল, 100-র উপরে লোক নিয়ে গেছিল, শুধুমাত্র আফ্রিকার মতো গরিব ভুকা নাঙ্গা কিছু দেশ আর পাকিস্তানের মতো দেশ থাকতে পারে, বুঝছেন। আর কোনো দেশ এই 100-200-300 লোক জাতিসংঘে গেছে বলে আমার জানা নাই, যদি গিয়ে থাকে পারলে ভিডিওটা নিচে কমেন্ট করে জানান। তো এখন তো সাংবাদিকদের মুখোমুখি তো হয় না, তো এখন তার একটা নতুন বুদ্ধি খুঁজে পেয়েছে, বুঝছেন। এই আমাদের ইউনূস সাহেবের সরকার একটা নতুন বুদ্ধি খুঁজে পেয়েছে। তো তারা মনে করে কি রে, সাংবাদিকদের সামনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর যদি পড়ে, সাংবাদিকদের মুখের সামনে গিয়ে পড়ে, 100টা ক্যামেরা তো সামনে থাকে, ওইখানে তো সত্য মিথ্যা বলার কোনো অবস্থাই নেই, সেখানে যা বলি
মানে ভেবে চিন্তা বলতে হইব। আর কোন প্রশ্নের উত্তর দিতে গিয়ে কী বলুন পরে না, একবার তো জারুর বাড়ি খাইছি আমরা নিউ ইয়র্কে গিয়ে, আবার না জুতা পেটা বাংলাদেশে গাই। তো যার ফলে ভয় সাংবাদিকদের সামনে আসে না, তারা একটা সহজ বুদ্ধি খুঁজে পেয়েছে, সেটা হলো ফেসবুক স্ট্যাটাস। আরে ভাই আমি আপনাদেরকে বলি, একটা দেশের সরকার চালান আপনারা, একটা দেশের সরকার চালান আপনারা, আপনারা তো চাইলে এরকম 100টা ফেসবুক জন্ম দিতে পারেন প্রত্যেক দিন, এরকম 100টা ফেসবুক প্রতিদিন জন্ম দিতে পারেন আপনারা। বাংলাদেশ সরকার, একটা সরকারি সেই ক্ষমতা থাকা উচিত, সরকারি সেই ধরনের সোশ্যাল মিডিয়া থাকা উচিত। তা আপনারা মেয়ে কই ফেসবুক কই কি, আপনারা একটা রাষ্ট্র চালান না। আমাদের মতো ভুকা নাঙ্গা কাঙ্গাল ইউটিউব আমরা না ফেসবুক ইউটিউবে স্ট্যাটাস দেবো, কারণ আমগো তো সেই ধরনের নেটওয়ার্ক নাই রে ভাই, আমগো তো সেই ধরনের নেটওয়ার্ক নেই। আমগো কথা কে শুনে, আমগো গরিব মানুষের জন্য একমাত্র অবলম্বনীয় হইলে ফেসবুক আর ইউটিউব। তো ভাই আমগো আপনারা আমাদের ব্যবসার ভিতরে ভাগ বসাইছেন। তো দেখলাম এই প্রেস সচিব শফিক ভাইয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিশাল বড় কাফেলা নিয়ে নিউ ইয়র্কে গেছে, এটার সফলতা কতটা সাকসেস তারা অর্জন করছে বুঝছেন। তো এর উপর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে আমার ওটা দেখে আমার হাসি লাগলাম। এটা তুই ফেসবুকে স্ট্যাটাস দিবি কেন, সাংবাদিকের সামনে এসব বল এগুলো, যাতে আমরা 2-4টা সওয়াল জবাব করতে পারি, প্রশ্ন করতে পারি, তো সেইগুলো তো উত্তর দেবেন। সে এর ধারে কাছে না, সে ফেসবুকে একটি স্ট্যাটাস দিচ্ছে যে আমরা যে বিশাল কাফেলা নিয়ে গেছিলাম, জান আমাদের কাম হয়ে গেছে, আমরা বিশাল এক পুণ্যের কাম করে সেখান থেকে আইসি, একেবারে বাংলাদেশের মানুষ ধন্য হয়ে গেছে, বাংলাদেশের মানুষ ধন্য হয়ে গেছে বুঝছেন। তো তার স্ট্যাটাসটা আমি পড়ে আপনাদেরকে শোনাই। সে তার স্ট্যাটাসে বাংলাদেশ সরকারের মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাফেলার 6টা সফলতার উদাহরণ সে এখানে তুলে ধরছে, যে এই কামগুলো আমরা কইরা বলে যে ফাটা বালাইছে জাতিসংঘে গিয়ে, জাতিসংঘে গিয়ে একেবারে ফাটা বালাইছে আমরা বুঝছেন। কি এক অবস্থা, তো পরে শুনে যাবে আপনাদেরকে। উনি বলেছেন প্রথম 1 নম্বর যে স্ট্যাটাস ফেসবুকে এখনও আছে, গেলে দেখতে পাবেন শফিক সাহেবের। তো সেখানে উনি লিখছেন প্রথম যে উনি সাকসেস হয়েছে সেটা হলো গণতান্ত্রিক প্রতিশ্রুতির বার্তা, মানে প্রমিসিং ডেমোক্রেসি মানে গণতান্ত্রিক প্রতিশ্রুতির বার্তা। মানে কি, এই গিয়ে ওখানে কইছে, হ্যাঁ ভাই তোমরা সবাই যারা আছো সবাই কিন্তু গণতন্ত্র ঠিকঠাক মতো চালাইও। গণতন্ত্র বুঝছেন তো, মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার, এটাই তো গণতন্ত্র। সে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে গিয়ে বাকি সব 150-60 জন নেতা ছিল, সেই ভাষণে গিয়ে সে বোধহয় তোমরা ঠিকঠাক মতো নিজেদের দেশ চালাও, মানুষের কথা বলার স্বাধীনতা দিও, মানুষের ভোটাধিকার নিশ্চিত করো বুঝছো। তো তারপর ফাওয়ের উপরে গিয়ে ক্ষমতায় তোমাতে যাও না, পেশি জোর প্রদর্শন করো না, মানে ক্ষমতা এগুলো অতি মাথায় প্রয়োগ করো না, এগুলো ভালো না, এগুলি সে বলছে গিয়া। তো এখন ওই যে এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলতেছি ভাই, যে ব্যক্তি গিয়া জাতিসংঘের আরও 150-60টা রাষ্ট্রের রিপ্রেজেন্টেটিভ সামনে গিয়ে এগুলো বলছে, সেই দেশের নিজেরই গণতন্ত্রের ঠিক ঠিকানা নাই, সে একজন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান। তার পবিত্র কাজ ছিল 3 মাস 6 মাসের ভিতরে একটা ইলেকশন দিয়ে চলে যাওয়া, কিন্তু সে যে গদ্দির ভিতরে বসছে 14 মাস হয়ে গেল, এখন 18 মাসের মাথায় গিয়ে নির্বাচন দেবে, এখনো পাবলিক বলতেছে সে নির্বাচন হবে কিনা সন্দেহ। তো ভাই সে তো নিজেই গণতন্ত্র মানে না, গণতন্ত্রের সংখ্যার ভিতরে তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো পড়েই না, তাদেরকে তো কেউ ভোট দিয়ে সেখানে পাঠায়ও নেই। সে যেখান থেকে তার মন চাইছে, ঘুম থেকে ওইটা তার মন চাইছে, ওই চা কফি খাইতে ওই জেলি দিয়া বাটার দিয়া রুটি খাইতে তার হঠাৎ মনে হয়েছে শফিকরা তার প্রেস সচিব করা দরকার, কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই মনে হয়েছে। তো প্রেস সচিব হিসেবে ওনাকে নিচে মনে হয়েছে ওই ব্যাটারে নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা বানানো দরকার, মনে হয়েছে ওই মেয়ারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বানানো দরকার, যেমনি মনে হয়েছে। না কারোর সাথে আলোচনা, না কোনো সমালোচনা, না ব্যাকগ্রাউন্ড চেক, না কোয়ালিফিকেশন, এলিজিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি তার কাছে নেই। যখন যা মন চাইছে লোকগুলো এটা বসেছে। পরে যদি তারা জিজ্ঞেস করে, তো এক সময় তাকে জিজ্ঞাসা করেছিল যে আউল ফাউল ফাউল লোকগুলো এইসব জায়গায় না বসাইছেন, দেশের অবস্থা সাত্তানাশ হয়ে গেছে। তখন সে আবার নিজেই বলতেছে যে ভাই এটা টাইম ছিল না আমাদের কাছে, আর তাছাড়া হাতের কাছে আমি এদেরকে পাইছি। এটা হলো বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্রপ্রধান এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান, এগুলি হলো তার ভাষা। শুনছেন তো বিভিন্ন সময় আপনারা শুনছেন টকশোতে বিভিন্ন মানুষ এগুলিই বলে। তো যাই হোক, গণতান্ত্রিক প্রতিশ্রুতির বার্তা রিজেক্টেড, মানলাম না, এটা একটা ফালতু কথা, ভুয়া মিথ্যা কথা গিয়ে বলেছে বুঝছেন। কারণ আমরা আমার বাংলাদেশ সম্পর্কে জানি, আমরা বাংলাদেশের না করি, এমন ভুয়া বকর মিথ্যা কথা গিয়ে বলেছে বাকি রাষ্ট্রপতিদের সামনে। গণতন্ত্রের নাই বাংলাদেশে। আচ্ছা যাক, তারপরে লেগেছে বৈশ্বিক নেতাদের সঙ্গে কৌশলগত আলাপ। আরে বাপরে, কৌশলগত আলাপ উনি কি করছে? সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, বাণিজ্য, জলবায়ু, আপনি আছেন জলবায়ু নিয়ে,
বাংলাদেশের মানুষ খাইতে ভাত পায় না, আপনি আছেন জলবায়ু না। বাকি দেশগুলোর বুঝে থেকে যায় ভাই তোমরা তোমাদের ক্লাইমেট কন্ট্রোল করো। তারপরে কি হয়েছে, তারপরে তাদের শাসন ব্যবস্থা ল অ্যান্ড অর্ডার ঠিক করতে বলছে। তারপরে কি বলছে, বাণিজ্য ব্যবসা বাণিজ্য ঠিক করো। এই কথা তার মুখে মানে যেখানে একজন সফল রাষ্ট্রপ্রধান এবং যে দেশের অর্থনৈতিক অবস্থা স্ট্রং, ব্যবসা বাণিজ্য শাসন ব্যবস্থা স্ট্রং, সেই ব্যক্তি না হয় জাতিসংঘে গিয়ে এগুলি বলবে যে ভাই আমি তো পাপের ব্যাটা করে দেখেছি। এটা যদি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী গিয়ে বলতো আজকে জাতিসংঘে, এটা আমি মানতাম। এটা যদি তুরস্কের প্রধানমন্ত্রী এরদোগান গিয়ে বলতো, এটা আমি মানতাম। ভাই এই যে ইউনুস সাহেব, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, ইউনুস স্যার, আমাদের স্যার এইটা কেমনি গিয়ে বললো, তার তো বাংলাদেশের ল অ্যান্ড অর্ডারে ঠিক ঠিকানা নাই। সব জলবায়ু তো বহুত পরের কথা। তারপরে আপনার কি আছে, বাণিজ্য, কয়েকশো থেকে কয়েক হাজার গার্মেন্টসই বন্ধ হয়ে গেছে, সাথে তো অসংখ্য মিল ফ্যাক্টরি আছে। প্রায় 5-7 লাখ লোক বেকার হয়েছে, মানুষে খাইতে ভাত পায় না। সেই দেশের সরকার প্রধান আরেক 150-60টা দেশের রিপ্রেজেন্টেটিভ ওখানে বসে রয়েছে সবার মধ্যে, মজলিসের মধ্যে। তো সেখানে গিয়ে বলতে হয় তোমরা এগুলো এগুলো, আরে মিয়া ওদের কথা বাদ দেন, আপনি নিজেরটা চেঞ্জ করেন, কি আর করো। এইটাও রিজেক্টেড, ফালতু ভুয়া কথা, মিথ্যা কথা কইছে, বুঝছেন। জাতিসংঘে গিয়ে এক গাদা মিছা কথা কইছে আমাদের ইউনুস সাহেব, কি আর বলুন। আপনারই বলেন না, বলেন এই যে বাকি যে নেতাদেরকে উপদেশ উনি গিয়ে দিয়েছে যে তোমরা তোমাদের শাসন ব্যবস্থা ঠিকঠাক করো, বাণিজ্য ঠিকঠাক করো, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক করো, ক্লাইমেট লেভেল ঠিকঠাক করো, তারপরে হিউম্যান রাইটস ডেভেলপ করো, এগুলো পাল্টা আছে বাংলাদেশে, কিচ্ছু নেই। বাংলাদেশের মানুষ খাইতে ভাত পায় না, হাজার হাজার মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ বেকার। আর সেই দেশের সরকার প্রধান আরেক দেশের কাছে গিয়ে বুঝাইতেছে করো, পাট পারে। এগুলো কোয়েন্টে না, ফেসবুকে আবার পরে বাংলাদেশে যাওয়ার জন্য সমস্যা হয়ে যাবে, বুঝছেন। আসেন 3 নম্বর, রোহিঙ্গা সংকটে মানবিক নেতৃত্ব। রোহিঙ্গা সংকটে মানবিক নেতৃত্ব। আচ্ছা, রোহিঙ্গারা যে বাংলাদেশে আইসে, এরা কি জোর করে ঢুকছেন না আপনারা নিয়ে আইছেন? শেখ হাসিনার আমলে যা আইছিল তো, আপনি যখন আইছিলেন তখন তো আমাদের একটা আশা স্বপ্ন ছিল যে এই রোহিঙ্গা, যে লক্ষ লক্ষ রোহিঙ্গা এসে বাংলাদেশে একটা সুন্দর সমাধান করবেন। আপনি একজন আন্তর্জাতিক খেলোয়াড়, এবং আপনি আমাদের মিছা কথা কইছিলেন, বলছিলেন যে পরবর্তী কি বলে ঈদ নাকি রোজা, হ্যাঁ পরবর্তী রোজা রোহিঙ্গারা তার নিজ দেশে গিয়া করবে, যে লাখে লাখে আইছিল সেই লাখে লাখে আবার সে আরাকানে ফেরত পাঠাবেন আপনি। মিয়া আপনি তো এগুলো করেনি, উল্টা শুনলাম সেই রোজার মাসের কয়েক মাস পরে, রোজার সময়ের কয়েক মাস পরে আরও কয়েক লাখ বাংলাদেশে আইছে। কি একটা মিথ্যা বাটপারি কথাবার্তা, চিন্তা করা যায়। সে গিয়া জাতিসংঘে করতেছে রোহিঙ্গা সংকটে মানবিক নেতৃত্ব। কেন? জাতিসংঘের যে 12 রাষ্ট্ররা আছে বা হেরা রোহিঙ্গা সংকটে কি করবে? আপনার দেশের সাথে মিয়ানমারের বর্ডার আছে, আপনি যদি না আইতে দেন তারা জোর করাইবে কিভাবে? ওরা তো ভারতে যাইতে পারেনি, ওরা তো চায়না যেতে পারেনি, ওরা তো থাইল্যান্ডে যেতে পারেনি নাকি? তো ওরা তো অন্য জায়গায় যেতে পারেনি, কারণ অন্যান্য দেশ এদেরকে নেয়নি। তা আপনি নিছেন কেন? আর আপনি যদি নিছেনই, তাদেরকে কেজি দরে পয়সা নিতেন সরকারের কাছ থেকে, জাতিসংঘের কাছ থেকে কেজি দরে পয়সা নিতেন। কই সেই পয়সা? কতগুলো ওই যে ওদের টয়লেট ঠিক করার জন্য কিছু মেডিসিন, প্যারাসিটামল এগুলো খাওয়ার জন্য, আর বার্থ কন্ট্রোল করার জন্য কিছু পয়সা করি পান, এই তো পান, আর কই পান? এদের তো উচিত ছিল এদেরকে মানে সিস্টেমটাকে ব্যবহার করে, আইবা 2 লাখ মানুষ আইবা, 4 লাখ মানুষ আইবা, ভালো কথা আমরা নেব। জাতিসংঘের প্রস্তাব দিতেন, জাতিসংঘের প্রস্তাব দিতেন 1 লাখ মানুষ হবে, আমাকে $1 বিলিয়ন দিতে হইব। 1 লাখ মানুষকে আমরা পালম 1 বছর, ঠিক আছে, আমাদেরকে $1 বিলিয়ন দিতে হইব। এদের প্যারাসিটামল লাগবো না, বাথরুম তৈরি করতে হইব, আর না এদের বাথ কন্ট্রোল করে দেবে, এটা আমরা দেখুন। এইগুলো না হে রাষ্ট্রপ্রধানের কথা। আমি যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হতো আমি তো এটাই বলতাম, বুঝছেন। তো জাতিসংঘ পয়সা না দিয়ে যাইতেও কই, তো করছেন আপনি, এগুলো করেননি। আপনারা তো আছেন ধান্দা হলো রিওয়ার্ড দা কি হইব, পুরস্কার দিয়ে কি হইব, পয়সা দরকার তো মিয়া। তা আপনারা আসেন পুরস্কারের ধান্দায়। শেখ হাসিনা একই মিস্টেক করছে, মনে করছে এই রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সে একটা নোবেল প্রাইজ পাইব, মিস্টেক করে বসে রয়েছে, লাখে লাখে এখন ঢুকাইছে বাংলাদেশে, ঠিকঠাক মতো দরাদরি করেনি, যার ফলে এটা ভ্যালুও পায়নি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার তো আর অলরেডি তো পুরস্কার ওনারা আছে, আর তো দরকার ছিল না। উনি বেহুদা এই কামটা আবার কিলে করতে গেল। উনি তো 14 বার ধরে ক্ষমতা ছিল, কি ভাই কেজি দরে পয়সা নিতে পারতো না? এই রোহিঙ্গাদের স্যাম্পল দেখে কেজি দরে পয়সা তো নিতে পারতো, জাতিসংঘের থেকে $বিলিয়ন নিতে পারতো। যেদের জাতিসংঘ বলতে পারতো না যেদেরকে মাইরা ফালাও, খালে ফালাও, বা ওই যে নাফ নদীতে ডুবে মারে, এগুলি তো বলতে পারতো না। বা ওই আরাকান আর্মিদের মুখের ভিতরে গিয়ে ঠেলে দাও, ওরা গিয়ে ওদেরকে মারো, এগুলি তো বলতে পারতো না। তো সেই $বিলিয়ন তো বাকি নেতারা পয়সা টয়সা তুলে তো দিত বাংলাদেশে। ওইটা তো উপায় ছিল না, কারণ ভারত এদেরকে নেবে না, থাইল্যান্ড এদেরকে নিবে না, চায়না তো না, প্রশ্নই ওঠে না। তো এগুলো করতে পারতো, কিন্তু করার সবাই আসলে পুরস্কারের ধান্দায়। তো যার ফলে আগে লাখে ঢুকছে, নতুন করে আরো লাখে ঢুকছে। এখন এই মিয়া গেছে জাতিসংঘে নেতাদের বলার জন্য সংকট, মেয়ের সংকট আর এসে সমাধান করবে।
সংকটে এসে এরা সমাধান করবে। এরা আপনি যখন এগুলো বলছেন এরা মনে ওয়েবে ফেসবুকে রিল দেখছে, আপনি যখন এগুলো বলছেন এসব ফাও পেঁচাল, তখন অন্য নেতারা পয়সা পয়সা মানে ফেসবুকে রিল দেখছে, ফেসবুকে রিল দেখছে, নাহলে টিকটক দেখছে, আর নাহলে ইউটিউবের যে একটা শর্ট আছে না খুব জাকানাকা 2-3 মিনিটের ভিডিও দেখায় মজাই লাগে, তো ওগুলি ওয়েবে দেখছে। এই আপনার কথা শুনে একটু বলছেন না, আমার মনে হয় না। আসেন 4 নাম্বার, এলডিসি থেকে উত্তরের প্রস্তুতিতে জাতিসংঘের স্বাধীন মূল্যায়নের আমন্ত্রণ। জাতিসংঘকে ইনভাইট করছে, আমরা এখন এলডিসি লো ডেভেলপমেন্ট কান্ট্রি, নাকি এলডিসি লো ডেভেলপমেন্ট কান্ট্রি, আমরা এলডিসি থেকে ভালো অবস্থায় গেছি। আরে ভাই তুমি আমাদের আরও একটা কাহিনী করেছেন, ঝামেলা পাকাইছেন, এটা তো আপনি আরেকটা ঝামেলা পাকাইছেন আমাদের ভাই। যতের সত্যি সেটাই সত্যি, আমরা গরিবই, আমরা গরিব দেখি বিভিন্ন দেশ, বিভিন্ন উন্নত দেশগুলো আমাদের বিভিন্ন রকম সুবিধা, একটু বাড়তি সুবিধা দিয়ে থাকে, কারণ কাগজপত্র এলো, আমরা গরিব দেশ। এখন জোর করে যদি আমি আপনাদেরকে আপনি আমাদেরকে ধনী দেশ বানাতে, এই যে বড় বড় দেশগুলো আছে কিছু জাকাত ফাতরা আমাদেরকে দেয়, কিছু বাণিজ্যিক সুবিধা টুবিধা এগুলো থাকবে, কারণ কাগজপত্র তো বাংলাদেশ তখন ধনী দেশ হয়ে গেছে, কিন্তু বাস্তবে তো আমরা না, তা আপনাদের তো ওইটা মেরে দিবেন আরও বেশি করে। আমাদের তো ওই যে হো দিয়া কি হয় আর কি, ওইটা তো আরো মাইরা দিবেন বেশি করে। আমরা ধনী না বা মানে ওই ধরনের পর্যায়ে আমরা যাইনি, জোর করে আমাদেরকে বানাইতেছেন আমরা ধনী, তাহলে দিবে আর সাহায্য সহযোগিতা জাকাত ফাতরা এগুলি দিবে, আমাদের ব্যবসায়িক সুযোগ সুবিধা দিবে, পারলেন না বাস আরেকটা কি দরকার ফাও এইগুলি করার। এটা তো কোনো দায়িত্বশীল কোনো পলিটিক্যাল লিডার হোক বা একটা দেশের এক্সিকিউটিভ চিফ হোক, তার মুখে তো এগুলো মানায় না ভাই। তার তো আরও 18 কোটি 19 কোটি গরিব মানুষের মুখের দিকে তাকে তাকাতে হবে, বুঝছেন? তো এইগুলোই তারা করছে জাতিসংঘে গিয়ে, এটা বলে বিরাট সফলতা। তো ভাই এটাও রিজেক্টেড, আমি মানতে পারলাম না। তারপর লেগেছে নতুন অর্থনৈতিক কাঠামো কর্মসংস্থান নিশ্চয় করে, এটা তো একটা ডাহা মিথ্যা কথা। যে দেশের সরকার প্রধান যে মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে গিয়ে তার ভাষণ দিতেছে, এই মুহূর্তে বাংলাদেশের লক্ষ লক্ষ লোক বেকার। শেখ হাসিনার আমলে যাও একটু মোটামুটি ঠিকঠাক ছিল, তখন অবস্থা খারাপ ছিল, এখন তো কি যে অবস্থা খারাপ হয়েছে না ভাষায় প্রকাশ করার মতো না। আগে শেখ হাসিনার আমলে তো মিল ফ্যাক্টরিগুলো খোলা ছিল, লক্ষ লক্ষ লোক বেকার ছিল না, 3 বেলার জায়গায় 2 বেলা তারা খেতে পারতো। এখন তো এই মানুষগুলো কি করতেছে, কাম কাজ নাই, কিছু নাই, পয়সা নাই, খাইব কই থেকে? তো এখন ওই দেশের একটা রিপ্রেজেন্টেটিভ হয়ে আপনি বাকি দেশে গেছেন বুঝাইতে লেগে যে তোমরা নতুন অর্থনৈতিক কর্মসংস্থান চাপা বাজি, বুঝে গেছি গে ভাই, বুঝে গেছি, আর বুঝানোর দরকার নাই। আমার তো ভাই পুরো চেঞ্জ হয়ে গেছে, বুঝছে? ডক্টর মোহাম্মদ ইউনূস এগুলি গিয়ে বলবে, বরঞ্চ তার এগুলি এই আলোচনায় আসা উচিত ছিল না। একজন ব্যর্থ লোক একজন কি করে সে আরেকজনকে উপদেশ দিতে পারে বলেন তো? একজন করাপ্টেড এবং ব্যর্থ লোক কি করে আরেকজনকে উপদেশ দিতে পারে, এই মিয়া তোমরা এগুলি করো, আরে মিয়া ওদেরকে কি বুঝে দিচ্ছে, আপনি নিজে দেশে এগুলি করছেন? উত্তর জানা নেই। এইসব প্রশ্ন যে সাংবাদিকরা করবে তাদেরকে সেটা তো জানে, এই জন্য কোনো শালাই এই যে 104 জন লোক করছে, কোনো হালাই সাংবাদিকদের মুখের সামনে আসে না। এই প্রশ্নগুলো তো করবে, আমিও করতাম যে অর্থনৈতিক অবকাঠামো কর্মসংস্থান শুধু বস এগুলি গিয়ে যে আপনি ওগুলি বলেছেন আপনার দেশের অবস্থা তো খারাপ, এই প্রশ্ন আপনি তাদেরকে কেমনে করেন? আর এই আলোচনাই বা কেমনে আনেন? আপনি আগে নিজে ঠিক হন। আপনি গেছেন ইটালি সরকারের সাথে বাইলিটারাল মিটিং করছে, ইটালি সরকারকে বলতে গেছেন নতুন অর্থনৈতিক অবকাঠামো কর্মসংস্থান, ইটালি সরকারকে সে বলতে গেছে। কি আর বলো স্যার, আপনি তো আমাকে বাণিজ্য যা ছিল তাও খোয়াইলেন, বাণিজ্য যা ছিল তাও গেল। লাস্টের কি লিখছেন, সহযোগিতামূলক ভবিষ্যতের ভীষণ। বাপরে, তার মানে কি এক দেশে আরেক দেশের সাথে সহযোগিতা করবে? কই সহযোগিতা করছেন? আপনি তো আর 10 দেশের দরকার নেই। ভারত একটা বৃহৎ দেশ, পার্শ্ববর্তী দেশ হলো বাংলাদেশ, 2 দেশের মধ্যে অত্যন্ত সুন্দর সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু নানান রকম কাহিনী করে, উল্টাপাল্টা কথাবার্তা বইলা, রেশারেশি করে, খোঁচাখুচি করে, গুতাগুতি করে ভারতের সাথে সেই সম্পর্কটা নষ্ট করছেন। এখন ভারতের সাথে সেই সম্পর্ক নষ্ট করার কারণে ভুগবে কারা? ভারতের জন্য সাময়িক কিছু অসুবিধা হবে, এটা সত্যি কথা, কিন্তু ভুগবে তো প্রকৃতপক্ষে বাংলাদেশের সাধারণ মানুষ, আপনারা, আমরা। এইসব খোঁচাখুচি করেন সারাদিন বলে, ভারতের বিরুদ্ধে বদনাম করেন, খোঁচাখুচি করেন, ভারতের 7 সিস্টার্স খায়া ফেলাবেন, ভারতের বিচ্ছিন্ন করে দেন, ভারতকে অস্থিতিশীল করে তুলবেন, চায়নাতে গিয়ে আপনি বলেন। তারপর আবার শুনি কদিন পর ট্রাকে খালি ইলিশ মাছ পাঠাইতেছেন, বস্তায় বস্তায় চাউল হইতেছে ভারত থেকে, বস্তায় বস্তায় হইতেছে পেঁয়াজ হইতেছে ভারত থেকে। কি রে ভাই কাহিনী কি? তো আমার আর ভাই বলার ভাষা নেই, এই হলো অবস্থা। তো এইগুলোই বলছে, জাস্ট এ মিনিট, তো এইগুলোই আমাদের ইউনূস স্যার সে গিয়ে বলছে, জাতিসংঘে গিয়ে বলছে, এই হলো পুরা কাহিনী। তো প্রেস সচিব যে আছে শফিক ভাইয়া, তার ফেসবুক পেজে গেলে আপনারা পুরো দেখতে পাবেন। তো যা কিছু বলছে বুঝছেন, এগুলো ফেসবুকে দিয়ে উনি বড় বাচ্চা, এগুলো যদি বাস্তবে এসে সাংবাদিক সম্মেলনে কোথাও গিয়ে বলতো,
জুতা একটা মাটিতে পড়তো না, বুঝছে, জুতা একটা মাটিতে পড়তো। আর আমি যদি সেই সাংবাদিক সম্মেলনে থাকতাম তাই তো খায় ভালাইতাম, আমি খায় ভালাইতাম। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।